8 মে উপজেলা নির্বাচনে প্রচার শেষ হচ্ছে আজ। প্রচারণায় সরগরম তৃণমূল। প্রথম ধাপে এমপি মন্ত্রী স্বজন প্রার্থী 13 জন, বলছে টিআইবি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সারা দেশ। শিক্ষা প্রতিষ্ঠানে উড়ল ফিলিস্তিনি পতাকা। স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি। 48 ঘন্টার চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে। বনে থেকে আরো 2 দিন মনিটরিং করা হবে, বলছে ফায়ার সার্ভিস। কারণ এখনো অজানা। টানা 1 মাস তাপপ্রবাহের স্বস্তি নিয়ে এলো বৃষ্টি। কমেছে তাপমাত্রা। সপ্তাহ জুড়ে থাকতে পারে বৃষ্টির দাপট, বলছে আবহাওয়া অফিস। এবং টানা 1.5 মাসের তীব্র দাবদাহে চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়েছে আম। কাজে আসছে না বালাইনাশক স্প্রে। উৎপাদনে বড় বিপর্যয়ের আশঙ্কা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা। তাই শেষ মুহূর্তে গণসংযোগে দম ফেলার ফুরসত নেই প্রার্থীর সমর্থকদের। এলাকাবাসীর চাহিদাকে প্রাধান্য দিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সোমবার মধ্যরাতেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। তাই শেষ মুহূর্তের বিরামহীন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলা পরিষদে নির্বাচনকে ঘিরে চায়ের স্টল থেকে পাড়া মহল্লা ও শহর জুড়ে প্রচারণায় সরগরম এলাকাগুলো। আমাদের প্রয়োজন একজন মানবিক চেয়ারম্যান, যিনি গরিবের সুখে দুঃখে আমাদের পাশে ডাকার সত্ত্বেও পাওয়া যাবে। যোগ্য প্রার্থী হিসেবে যেন সবাই তাকেই ভোট দেয়, যে যোগ্য তাকেই ভোট দেয়। জামালপুর সদরে 5 আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। গাজীপুর সদর, কালীগঞ্জ ও কাপাসিয়ায় শেষ দিনের প্রচারণায় ভোটারদের দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। আমি প্রচুর আনন্দ পাচ্ছি। সর্বস্তরের মানুষ, সর্বপেশার মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য শুধু তার 8 তারিখের অপেক্ষায় আছে। কুষ্টিয়ায় উপজেলা নির্বাচনে শেষ দিনে চলে জোর প্রচারণা। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কুষ্টিয়া সদর উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা। এখানে স্বতন্ত্র প্রার্থীর তেমন উপস্থিতি না থাকায় মাঠে একক আধিপত্য আতার। এছাড়া খোকসায় শেষ দিনের প্রচারণায় নির্বাচনী মাঠ সরগরম রাখে প্রার্থী সমর্থকরা। আগামী 8 মে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বগুড়া থেকে সঞ্জু রায় এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। আমরা শুরুতেই যাচ্ছি বগুড়ায় সঞ্জু রায়ের কাছে। আর সঞ্জু, কেমন চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা? ভোটের সার্বিক পরিবেশ এখন কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা কেমন চোখে পড়ছে আপনার? জেসিকা, আজ মধ্যরাতে কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের কিন্তু প্রচারণা। তাই কিন্তু আজ সকাল থেকেই ব্যস্ত সময় পার করছে বগুড়ার 3টি উপজেলার বিভিন্ন পদে যারা দাঁড়িয়েছেন সেই প্রার্থীরা। সবচেয়ে বেশি কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা আমরা লক্ষ্য করছি বগুড়ার গাবতলীতে। একই সাথে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সোনাতলা এবং সারিয়াকান্দিতে। বগুড়ার গাবতলী উপজেলা, যে উপজেলাকে কিন্তু বিএনপির দুর্গ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু টানা ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে কিন্তু এখানেও তৈরি হয়েছে অসংখ্য আওয়ামী লীগের কর্মী। এবং এইবার 2,80,928 জন ভোটারের এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন, যেখানে সদ্য সাবেক চেয়ারম্যান রফি নওয়াজ খান রবিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু মাঠে রয়েছেন অরুণ কান্তি রায় সিটন। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সুকানপুকুর বাজারে, এখানে প্রচারণা চালাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগের শাহানুর ইসলাম শাকিল, তিনিও কিন্তু মাঠে রয়েছেন। এছাড়াও আতাউর রহমান নামে আরো একজন কিন্তু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। এবং প্রত্যেকেই কিন্তু এখন শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আমরা একটু সরাসরি কথা বলবো চেয়ারম্যান পদপ্রার্থী শাহানুর ইসলাম শাকিলের সাথে, যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত কেমন মনে হচ্ছে এবং আজকে তো প্রচারণা শেষ, জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা? ধন্যবাদ। এখন পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটের পরিবেশ আমার মনে হয়, আমার কাছে এখনো ভালো মনে হচ্ছে। তবে এরপরে কি হবে, আপনার মানে ইলেকশন প্রচারণা আজকে শেষ দিন, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়তো বা আমরা আশঙ্কা বোধ করছি।
বিভিন্ন জায়গায় এজেন্ট দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, অনেক সময় অনেকে হুমকি-ধামকির বিষয় চলে আসছে। তবে এখন পর্যন্ত আমি যতটা মনে করি যে ভোটের যে পরিবেশ সেটা যথেষ্ট পরিমাণে আছে, এবং এখানে পাবলিক জনগণের মধ্যে যে আশঙ্কাটা আছে যে দীর্ঘদিন, যেহেতু বগুড়া গাবতলী এলাকা এখানে বিএনপি অধ্যুষিত একটা এলাকা, এই এলাকার মানুষ অনেকদিন ভোটাধিকারের বাইরে তারা ভোট বর্জন করছে। কাজেই সেক্ষেত্রেও আমি মনে করব যে মানে পরিবেশটা 100% হচ্ছে না, এবং মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে যে আসলে ভোটাধিকার প্রয়োগ তারা করতে পারবে কিনা, কিংবা যেহেতু সবাই ক্ষমতাসীন দলের মানুষ, কাজেই নির্বাচনটা আসলে কারো পক্ষে কিংবা কেউ এর দিকে মানে ম্যানিপুলেট করবে কিনা, এই জিনিসটা মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। জনাব শাকিল, আপনাকে ধন্যবাদ। জেসিকা, আসলে গাবতলী উপজেলার একজন চেয়ারম্যান পদপ্রার্থী শাকিল, তিনি কিন্তু নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে যে রকম শঙ্কা প্রকাশ করেছেন, এরকম একই সংখ্যা কিন্তু আমরা দেখেছি বগুড়ার সোনাতলা এবং সারিয়াকান্দিতে, যে দুই উপজেলাতেই কিন্তু এবার চেয়ারম্যান পদে। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে ময়মনসিংহে আমরা যুক্ত হচ্ছি, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেমন চলছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা? প্রার্থী সমর্থকরা কি বা বলছেন? জেসিকা, ধন্যবাদ। আজকে মধ্যরাতেই শেষ হচ্ছে ময়মনসিংহের 3টি উপজেলা পরিষদের নির্বাচনের প্রচার প্রচারণা। আমরা দেখেছি বিগত সময়ে প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু প্রচারণা তুঙ্গে রেখেছেন। অর্থাৎ আমি যদি বলি যে ময়মনসিংহের ধোবাউড়া, ফুলপুর এবং হালুয়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 15 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং নির্বাচন কমিশন যে এবং তারা বলছেন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তাদের যে আইন শৃঙ্খলা সেটি কিন্তু পর্যাপ্ত থাকবে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে, সেই বিষয়টি কিন্তু নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। আসলে সময়ে এই 3টি উপজেলায় আসলে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তেমন কিছু বড় ধরনের সহিংসতা ছাড়াই কিন্তু প্রচার প্রচারণা শেষ হয়েছে, এবং ভোটার এবং যারা প্রার্থী আছেন তারাও কিন্তু প্রত্যাশা করছেন যে একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি কেমন হয়েছে আমরা একটু যুক্ত হতে চাই, জানতে চাই জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন শফিকুল ইসলাম, আমরা একটু যুক্ত হব, জানতে চাই যে আপনাদের ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, নির্বাচনের পরিবেশও ভালো রয়েছে, নির্বাচনের দিন আসলে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কেমন থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে 8ই মের যে প্রথম ধাপের যে নির্বাচন, সেই নির্বাচনে ফুলপুর, ধোবাউড়া এবং হালুয়াঘাট উপজেলায় আমরা আশা করছি উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নির্বিঘ্নে তাদের আচরণবিধি মেনে সেখানে প্রচার করছেন, আমরা সেইভাবে অ্যাড্রেস করছি, এবং নির্বাচনের দিন পর্যাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আচরণবিধির জন্য ম্যাজিস্ট্রেট থাকবে, এবং তাদের নেতৃত্বে আমাদের পুলিশ, পর্যাপ্ত পুলিশ, তারপর র্যাব, বিজিবি এবং আনসার ব্যাটালিয়ন, প্রত্যেকটা বাহিনীর লোকজন এখানে থাকবে। তা আমরা নিজেরাও এনে থাকবো। আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপারের নেতৃত্বে আমরা একদম সার্বক্ষণিক প্রতিটা কেন্দ্রে যাতে কোনো সমস্যা না হয় সেভাবে আমরা নিয়ে আমরা সেখানে কাজ করবো। আমরা ভোটাররা আশা করছি এবং যে 8 তারিখে এবং উৎসবমুখর পরিবেশে 3টে উপজেলায় ভোট প্রদান করবেন। ধন্যবাদ জেসিকা। শুনছিলেন যে নির্বাচন কর্মকর্তারাও বলছেন যে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দিতে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন, এবং তারাও প্রত্যাশা করছেন যে ভোটার উপস্থিতি কেন্দ্রে কেন্দ্রে বাড়বে, সেই প্রত্যাশা কিন্তু তারা দেখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। উপজেলা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এবারে আমরা চলে যেতে চাই মানিকগঞ্জে, সেখানে রয়েছে সহকর্মী আব্দুল আলিম। আলিম, আপনার এলাকায় উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা কতটুকু জমে উঠেছে? ধন্যবাদ জেসিকা। মানিকগঞ্জে আগামী 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রথম ধাপের নির্বাচন আর আছে মাত্র একদিন, তো আজ মধ্যরাত থেকে নির্বাচনী প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। তো প্রার্থীরা ইতিমধ্যেই তাদের প্রচার প্রচারণা জোরভাবে চালাচ্ছে। তো আমরা ভোটার এবং প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত ভোটের মাঠ সুষ্ঠুভাবে এবং পরিবেশটা ভালো রয়েছে, তো ভোটার উপস্থিতিও তারা পর্যাপ্ত হবে বলে তারা আশঙ্কা
আশঙ্কা করছে। তো আমরা কথা বলেছি জেলা নির্বাচন কর্মকর্তার সাথে, তিনি যেটি বলছেন যে ইতিমধ্যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং আগামীকাল নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছবে। তো আমাদের সাথে এখন যুক্ত আছেন যে মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া। আমরা তার কাছে জানবো যে নির্বাচনী আনুষ্ঠানিকতা কতটুকু সমাপ্ত হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আগামী 8 তারিখ মানিকগঞ্জ জেলার 2টি উপজেলায় ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনের আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং যেটুকু শেষ পর্যায়ের প্রস্তুতি সেটিও আমাদের চলমান রয়েছে। আমাদের সিংগাইর উপজেলায় আপনার 45টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে এবং হরিরামপুর উপজেলায় 36টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে আমরা বাড়তি নিরাপত্তা নিয়েছি। এখানে 4 জন করে সশস্ত্র পুলিশ থাকবেন। এছাড়া পদ্মা নদীর ওপার সেখানে আমরা 5 জন করে পুলিশের ব্যবস্থা করছি, সশস্ত্র পুলিশ। এছাড়া আমাদের 2টি উপজেলাতে প্রত্যেকটি ইউনিয়নেই আপনার 13টি করে মোবাইল টিম থাকবে। এক একটা মোবাইল টিম 5 জন করে সদস্য থাকবে। ধন্যবাদ আপনাকে। জেসিকা, যেমনটি শুনছিলেন যে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন যে প্রতিটি 3টি কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম এবং আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে এবং তারা সুষ্ঠু ভোট উপহার দিতে তারা প্রস্তুত রয়েছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মানিকগঞ্জে কিন্তু ঢাকা বিভাগের মধ্যে মানিকগঞ্জ জেলায় ইভিএম এ এবার ভোট অনুষ্ঠিত হবে এবং হরিরামপুর এবং সিংগাইর উপজেলা এবং যেখানে যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছে সেখানে অতিরিক্ত পুলিশ প্রশাসন এবং যে মোবাইল টিম রয়েছে তারা নিযুক্ত থাকবেন। জেসিকা, এই ছিল মানিকগঞ্জের আমার কাছে। আলিম, আপনাকে ধন্যবাদ। একই বিষয় জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, কেমন চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি? জেসিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের কালাই উপজেলা বাস স্ট্যান্ড এলাকায়। আমি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু আজকে বিকেল 3টায় দুই পক্ষের এখানে আনারস মার্কা এবং মোটরসাইকেল মার্কার 2টি স্থানীয়ভাবে নির্বাচনী প্রচারণার পথসভা ছিল। সেই পথসভা কিন্তু একই সময়ে হওয়ার কারণে এখানে স্থানীয় প্রশাসন, পুলিশ সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু উপস্থিত হয়ে দুই পক্ষকেই এক কথায় বলা যায় যে দুই পক্ষের সাধারণ যে নেতাকর্মী ছিল তাদেরকে কিন্তু এক প্রকার ছত্রভঙ্গ করে এখান থেকে সরে যেতে বলা হয়। অর্থাৎ এখানে দুই পক্ষেরই কোনো সমাবেশ হবে না। এবং আপনি একটু দেখুন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক পরিমাণ উপস্থিতি, পাশাপাশি এখানে দেখেন মঞ্চ কিন্তু এখানে করে কিন্তু তারা কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা চালাতে পারেনি। পাশাপাশি পাশেই আরেকটি এটা হচ্ছে আনারস মার্কার প্রচারণা, আর পাশাপাশি ওখানে ছিল হচ্ছে একটা মোটরসাইকেল, বর্তমান চেয়ারম্যানের মোটরসাইকেল মার্কার প্রচারণা। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কালাই, খেপ্তা, লাক্কেলপুর এর নির্বাচন কিন্তু আগামী 8 মে কিন্তু অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে এখানে জয়পুরহাটের এই 3টি উপজেলায় মোট 34 জন চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি এখানে যে পরিস্থিতিটা এখন কিন্তু এক প্রকার বলা যায় যে টানটান উত্তেজনা পরিস্থিতি। আপনি একটু দেখুন যে এখানে কিন্তু গোটা মানে বাজারটাতে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে ইউনো মহোদয়, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পাশাপাশি পুলিশের ব্যাপক উপস্থিতি। দুই পক্ষের নেতাকর্মীকেই কিন্তু তারা কিন্তু ছত্রভঙ্গ, আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রভঙ্গ করে দিচ্ছে এবং কোনো পক্ষকেই কিন্তু এখানে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। তো জয়পুরহাটের এই মানে স্থানীয় প্রশাসনের সাথে আমি কথা বলেছি যে তারা উভয় পক্ষকেই কিন্তু ডেকে এটা সমঝোতা করে দিয়েছে যে আপনারা কোনো পক্ষই এখানে সমাবেশ করতে পারবেন না। জয়পুরহাটের কালাই উপজেলা থেকে এই ছিল আমার সর্বশেষ। জেসিকা। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচারণার বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে উপজেলা নির্বাচনী সরঞ্জাম। দুপুরে জুরাছবি উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে হেলিকপ্টারটি পাহাড়ের 7টি কেন্দ্রে এসব সামগ্রী পৌঁছে দেয়। দুর্গম বিবেচনায় এসব কেন্দ্রে হেলিকপ্টারের সরঞ্জাম পাঠানো হয় বলে জানান নির্বাচন কর্মকর্তা। প্রথম ধাপে জেলায় রাঙামাটি সদর, বরকল, কাউখালী ও জুরাছড়ি চর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা। সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ 3065%। বিপরীতে একজন চেয়ারম্যানের সম্পদ বেড়েছে 4200%-এরও বেশি। সোমবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে টিআইবি। বিস্তারিত জানাচ্ছেন আহাদ চৌধুরী। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা দেওয়ার তথ্যের বিশ্লেষণ জানাতেই রাজধানীর মাইডাসে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনেক প্রার্থীর সম্পদ বেড়েছে অবিশ্বাস্য হারে। অনেক ক্ষেত্রে তা সংসদ সদস্যেরাও ছাড়িয়ে গেছে। 5 বছরে একজন চেয়ারম্যানের আয় বেড়েছে সর্বোচ্চ 3319%। 10 বছরে এই বৃদ্ধির হার সর্বোচ্চ 18233%। তাদের যে সম্পদের বিকাশ হচ্ছে, নির্বাচনদের পরিবারের যে সম্পদের বিকাশ হচ্ছে, সেটা কিসের ভিত্তিতে হয়েছে সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা কিন্তু নেই আমাদের বছরে। আমি যে বিষয়টি এই জন্য উল্লেখ করছি সেটা হচ্ছে এই যে তথ্য প্রকাশের সুযোগটা আমরা আইনগতভাবে পেয়েছি বাংলাদেশে। ইফতেখারুজ্জামান জানান, হলফনামায় যাদের হাজার গুণ সম্পদ বাড়ার তথ্য দিয়েছে তাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না নির্বাচন কমিশন, দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। তিনি বলেন, জনস্বার্থ নয় বরং ব্যক্তি স্বার্থই প্রাধান্য পেয়েছে প্রার্থীদের কাছে। সেটি যে মূল লক্ষ্য সেটা অর্জনের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র জানতে পারছি যাদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ভূমিকা সম্পর্কিতভাবে কখনই পালন করে না বা তথ্য প্রকাশের পরও কখনই করেছেন এরকম কোনো দৃষ্টান্ত নেই। নির্বাচন এখন বিনিয়োগে পরিণত হয়েছে। রাজনীতিবিদদের বাদ দিয়ে রাজনীতিতে ব্যবসায়ীদের অনুপ্রবেশ ঘটেছে বলেও মত দিয়েছে সংস্থাটি। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে গাজায় হামলা বন্ধে ও সারা বিশ্বে ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে দেশের বিভিন্ন জেলাতেও পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। সকালে ফিলিস্তিনের পতাকা নিয়ে পদযাত্রা করেন তারা। এ সময় বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি জানান নেতারা। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি, গাজায় হামলা বন্ধে ও সারা বিশ্বে ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। ফিলিস্তিনদের স্বাধীনতা দাবিতে পতাকা মিছিল ও পদযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ সময় বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দাবিতে বগুড়ায় ফিলিস্তিনের পতাকা প্রদর্শন, ছাত্র সমাবেশ ও পদযাত্রা করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগ জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে। পরে পদযাত্রা ও সংহতি সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবির জন্য আজকে আমরা ছাত্র সমাজ একত্রিত হয়েছি। সারা বিশ্বে ছাত্রদের যে আন্দোলন তার সাথে সংহতি প্রকাশ করছি এবং কি আমরা চাই ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক। এদিন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল করে যশোর জেলা ছাত্রলীগ। ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা আজকে ফিলিস্তিনের স্বাধীনতার প্রত্যাশা করছি। একই দাবিতে সকালে ফেনীর সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফিলিস্তিনের পতাকা নিয়ে পদযাত্রা করে জেলা ছাত্রলীগ। এ সময় ছাত্রনেতারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার দাবি জানান। ফেনীতে প্রায় 1000 ফুট পতাকা ফিলিস্তিনের
প্রতি সমর্থন জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থন জানিয়ে আমরা আজকে একটি পদযাত্রা করব এবং ছাত্র সমাবেশ করছি। পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রলীগ। সেই সঙ্গে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানান। এদিকে চট্টগ্রাম মহসিন কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে মিছিল শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ জড়ায় চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগ ও কক্সবাজার থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। বেলা 12:30 দিকে শুরু হওয়া এই সংঘর্ষ জড়ে টানা 20 মিনিট। এতে পথচারী সহ 12 জন আহত হন। জানা যায়, ফিলিস্তিনের কর্মসূচিতে যেতে গাড়ি ভাড়া করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। পরে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া পটুয়াখালী, নাটোর, সাতক্ষীরা সহ সারা দেশেই ফিলিস্তিনের পক্ষে মিছিল সমাবেশ করে ছাত্রলীগ। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। ন্যায্যতা, মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও নিরীহ মানুষের ওপর পরিচালিত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বিভিন্ন দেশে বন্দী শিক্ষার্থীদের মুক্তির দাবি করেন ছাত্রলীগ সভাপতি। এনআই নাহিদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফিরজানা। স্লোগান মিছিলে মুখরিত ঢাবি ক্যাম্পাসের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান হামলা ও যুদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের এই কর্মসূচি। বাংলাদেশ ছাত্রলীগ নানা কার্যক্রমের মধ্য দিয়ে তারা এই কর্মসূচি পালন করে। ঢাবি মধুর ক্যান্টিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত এ পদযাত্রা। বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ হয়। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির স্বয়ন সহ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি শাখা এবং বিভিন্ন হল শাখার হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ছাত্র সমাজ ফিলিস্তিনে হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। Our blood is Palestinian, আমাদের রক্তের রং ফিলিস্তিনি। সে যেন ইউরোপ এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে বলে আমাদের রক্তের রং ফিলিস্তিনি। ফিলিস্তিনের উপর যে আক্রমণ চলছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান ফিলিস্তিনের শিক্ষার্থীরা। Spark that started in Columbia University and spread throughout the USA universities and all universities around the world. And as we stand today in solidarity with those people, ফিলিস্তিনে হত্যাযজ্ঞ আগ্রাসন বন্ধ করতে হবে বলে জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বাংলাদেশ ছাত্রলীগ প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের সমর্থন প্রদান করার জন্য এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে যে চলমান আন্দোলন চলছে ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে, মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীরা যেভাবে জেগে উঠেছে, যে কলম্বিয়ান ঢেউ গোটা বিশ্বের তারুণ্যকে আজকে প্রভাবিত করছে, আমরা সেই জায়গা থেকে সেই মার্কিন ছাত্র আন্দোলনকে সংহতি প্রকাশ করার জন্য আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছি। পদযাত্রা শেষে আমরা সংহতি সমাবেশ করব। আমাদের সংহতি সমাবেশে প্যালেস্টাইনের বিভিন্ন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ফিলিস্তিনের উপর আগ্রাসন পরিচালনার জন্য যেসব দেশ অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে তাদের দমন নীতি থেকে সরে আসার আহ্বানও জানান বাংলাদেশ ছাত্রলীগ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 48 ঘন্টা চেষ্টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেওয়া হয়েছে, তবে এখনো সম্পূর্ণ আগুন নেভেনি। বাগেরহাট প্রতিনিধি এস সোহানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। অবশেষে নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের আগুন। সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের আমরবুনিয়া এলাকায় সাংবাদিকদের এই কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে আগুন এখনো সম্পূর্ণ নেভেনি। আগামী 2 থেকে 3 দিন পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত 43 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। ফরেস্ট ফায়ার, বুশ ফায়ার এই রিলেটেড বিষয়গুলি নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে। আগামী 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করবে, তারপরে ইনশাল্লাহ আমরা নির্বাপন দিতে পারবো। এদিকে দুপুরের দিকেও বনের মধ্যে ধোঁয়া উঠতে দেখা গেছে। বন বিভাগের নিজস্ব ফায়ার ইউনিটের সদস্যরা ধোঁয়া দেখে দেখে পানি ছিটাচ্ছেন। ধোঁয়া ফুরিয়ে ওঠে, হ্যাঁ আমরা পানি দিয়া নিয়ন্ত্রণ করছি এবং আমরা বিশৃঙ্খল দেখতে আছি যে কোনো জায়গায় দিয়া কোনো ধোঁয়ার কোনো আভাস পাওয়া যায় কিনা। পরে দেখে কোনোখানে আগুন আবার উঠতে পারে,
এই জন্য 3 দিন অপেক্ষা করতেছি। বন কর্মকর্তারা জানিয়েছেন তারা এখনই বন ছেড়ে যাবেন না, আরো 2 থেকে 3 দিন তাদের টিম মনিটরিং করবে। মনিটরিং করে আমাদের নিয়মিত টহল টিম কন্টিনিউয়াস এটা টহল দিবে এবং কোথাও যদি কোনো থাকে সেটার সাথে সাথে অ্যাড্রেস করা হবে। শনিবার বিকেলে খবর পাওয়ার পর সুন্দরবনের আমরবনিয়া এলাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, বিমান বাহিনী ও স্থানীয় 5 শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা 1 মাস তাপপ্রবাহের পর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ফলে কমতে শুরু করেছে তাপমাত্রা। সপ্তাহ জুড়েই সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এবার বজ্র বৃষ্টি বাড়বে বলে জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। বৈশাখের খরতাপে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি ফেরায় রোববার রাতের বৃষ্টি। তাপমাত্রা কমে আসায় অসহনীয় গরম থেকে আপাতত মুক্তি পেয়েছে নগরবাসী। বজ্রপাত, শিলাবৃষ্টি রুক্ষ প্রকৃতিতে এনেছে শান্তির পরশ, স্থবির জনজীবনে এনেছে প্রাণ চাঞ্চল্য। নগরবাসী যারা খুবই শান্তি আর ভালো লাগতেছে আমাদের। তাপমাত্রা কমাতে স্বাভাবিক জীবনযাত্রাতে একটু স্থির হইলো। তাপমাত্রা অনেকটা কমে গেছে, এখন ঠান্ডা ভালো লাগতেছে। রিক্সা চালায় আজকে অনেক শান্তিতে আছি, আজকে বাতাসের গতিটা অনেক। আজকে তাপমাত্রা কম, তাই ক্লাস করতে আমাদের ভালো লাগতেছে। আবহাওয়া বিভাগ বলছে তাপমাত্রা আরো কমবে, আর সপ্তাহ জুড়েই দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে মোটামুটি সারা দেশে বৃষ্টিপাত আছে, তবে কম বেশি করে হবে সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল। আর মোটামুটির মধ্যে আছে হলো ঢাকা, চট্টগ্রামের মধ্যে, আর রাজশাহী এবং রংপুরে হলো 2 জায়গায় হবে। এলাকা ভেদে বৃষ্টির তারতম্য হতে পারে জানিয়ে বজ্রপাতে ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। যখন আকাশে কালো মেঘ থাকে, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, তখন কিন্তু আমাদেরকে ওই যতক্ষণ পর্যন্ত আকাশে বজ্রপাত হতে থাকবে, বিদ্যুৎ চমকাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। পূর্বাভাসে বলা হয়েছে 13 মে পর্যন্ত চলমান ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহের পর চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। দুপুরের পর থেকে চট্টগ্রাম নগরীতে বৃষ্টি শুরু হয়। গতকাল রাতে নগরী সহ আশেপাশের বিভিন্ন উপজেলায় ভারী বৃষ্টি হয়েছে, সাথে প্রচণ্ড বাতাস ও মেঘের গর্জন হয়েছে। বৃষ্টির সাথে মেঘের গর্জন ও তীব্র বাতাস হলেও জনমনে স্বস্তি ফিরেছে। এই কালবৈশাখী ঝড়ে অন্ধকার হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। এদিকে বৃষ্টির সাথে তীব্র বাতাসের কারণে মিরসরাই, হাটহাজারী সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গাছ ভেঙে পড়েছে। টানা 1.5 মাসের তীব্র দাবদাহে চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়েছে আম। ঝরে পড়া রোধে পানি সেচ ও বালাইনাশক স্প্রে করেও কোনো কাজ হচ্ছে না। এ পরিস্থিতিতে কাঙ্ক্ষিত আম উৎপাদন নিয়ে বাগানীরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। আমের উর্বর ভূমি হিসেবে পরিচিত জেলা চাঁপাইনবাবগঞ্জ। ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত সহ প্রায় 1.5 শতাধিক জাতের সুমিষ্ট আমের চাষ হয় এখানে। কিন্তু এবার বৈরী আবহাওয়ায় চাষিদের মুখে হাসি নেই। তীব্র দাবদাহে ঝরে পড়ছে আম, ফলে আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন আম চাষিরা। অনাবৃষ্টির কারণে, তাপের কারণে আমগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। এখন আমরা কেউ কষ্ট করে খরচ করে সেচ দিচ্ছি, কিন্তু দেখালে যে ওয়াটার লেয়ার কমে যাচ্ছে। তো আম হয়নি। হ্যাঁ, যে বাগানে হয়তো 200 মন হতো, সে বাগানে হয়তো 40 মন হয়েছে, 50 মন হয়েছে। হ্যাঁ, এরকমই আমাদের লসের উপরে লস। তাদের দাবি, টানা কয়েক বছর ধরে লোকসান গুনতে হচ্ছে তাদের, তাই আম চাষে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মাত্রা বেশি হওয়াতে আমাদের অনেক বাগানে আর কি ফল ঝরে যাচ্ছে বলছি আমরা। অনুদান না পাওয়া যায় তো আমাদের আম গাছ কেটে অন্য ফসলের দিকে আমরাকে যেতে হবে, তাছাড়া আমাদের কোনো বিকল্প পথ নাই। চলমান দাবদাহ পরিস্থিতিতে আম গাছে পানি সেচ ও বালাইনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছেন আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। তো আম বাগানে সেচ দিতে হবে এবং সেচটি খুব ভালোভাবে দিতে হবে, এবং সকালে এবং বিকালে সেচ দিতে হবে, দুপুর বেলাতে সেচ দেওয়া যাবে না। সেচ দেওয়ার পরে গাছের গোড়ায় বিভিন্ন খড়কোটা আবর্জনা দিয়ে যদি ঢেকে রাখা যায়, তাহলে এই রসটি মাটিতে দীর্ঘ সময় থাকবে এবং গাছ বেশি রস পাবে। তীব্র দাবদাহ অব্যাহত থাকলে এবার কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে খোদ কৃষি বিভাগ। সুবিধা রয়েছে বা যাদের সুযোগ রয়েছে, তারা এই সময়
আম গাছে ঠান্ডা পানি স্প্রে করবে এবং নিয়মিতভাবে সেচ দিবে এবং মালচিং করার চেষ্টা করবে। এগুলো করলে দেখা যাবে যে ঝরার প্রবণতা কমে যাবে। পূর্বাভাস রয়েছে যে আগামী 5 বা 6 তারিখে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিটা হলেই এই সমস্যাটা থাকবে না, আর যদি এটা কন্টিনিউশন হয় তাহলে কিছুটা ক্ষতির সম্মুখীন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে হয়েছে আম চাষ, যেখানে ফলনের লক্ষ্যমাত্রা রয়েছে 4,50,000 মেট্রিক টন আম। নিউজ ডেস্ক, দেশ টিভি। পুরনো কর্মী ছাঁটাই করে আর্থিক লেনদেনের মাধ্যমে নতুন শ্রমিক নিয়োগ, প্রকল্পের টাকা আত্মসাৎ, গবেষণায় জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলামের বিরুদ্ধে। তার হাতে 150 জন শ্রমিক চাকরি হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। অভিযোগ তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 3 সদস্যের একটি কমিটি কাজ করছে। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম যোগদানের পর থেকেই প্রকাশ্যে আসে 2 গ্রুপের বিভেদ। বিজ্ঞানীদের মধ্যে ঘটে একাধিকবার মারামারির ঘটনাও, গণহারে হয় বদলি ও নিয়োগ বাণিজ্য। 20 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রকল্পে চাকরি করা শ্রমিকদের ছাঁটাই করে আর্থিক লেনদেনে নিয়োগ করা হয় নতুন শ্রমিক। মির্জা মোফাজ্জল সারাইসা আমাদের 150 জন শ্রমিকদেরকে ছাঁটাই করেছে। উনি শেষ সময়ে আইসা আমাদেরকে বলছে দেখবে, দিবে, দেয় নাই। এর মাঝখানে আউটসোর্সে লোক নিছে, বিভিন্ন প্রকল্পতে লোক নিছে, টাকা পয়সা দিয়ে লেনদেন করে নিছে, কিন্তু আমাদেরকে দেয় নাই। করোনার সময় বেতন পাই না, প্রায় 4 বছর যাবত বেতন চাওয়ার কারণে আমাদের 3 জনকে বাদ দিয়ে দিচ্ছে। শুধু প্রকল্পের শ্রমিক নয়, চাকরি শেষে অবসরে যাওয়ার সময়ও ডিজির অনুসারীদের খুশি না করায় ভোগান্তি পোহানোর অভিযোগ এই স্টেনোগ্রাফারের। স্টেনোগ্রাফার পদে সিলেকশন গ্রেড সহ 3টা টাইম স্কেলে 8ম গ্রেডে রিটায়ার পর্যন্ত বুক করেছি 10 সাল থেকে। ওনার কারসাজিতে ডিডি এবং ডিজির সহযোগিতায় আমাকে 9ম গ্রেডে রিটায়ারমেন্টে বেনিফিট দেওয়া হয়েছে। কি কারণে তা উল্লেখ করা হয়নি, এতে আমি 25 থেকে 30 লক্ষ টাকা সাফার করছি। অভিযোগের বিষয়ে বিনার ডিজি ডক্টর মির্জা মোফাজ্জল ইসলামকে প্রশ্ন করলে উত্তর না দিয়ে তিনি চটে যান। তবে বিনাকে প্রশ্নবিদ্ধ করতেই একটি পক্ষ ডিজির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দাবি পরিচালনা কমিটির। ডিজিকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হচ্ছে, বিনা যে কাজগুলো করতেছে এই কাজগুলোকে ব্যাহত করার জন্য করা হচ্ছে, এবং আমি মনে করি এগুলা সরকার বিরোধী একটি অংশের কর্মকাণ্ড বলে আমি চিহ্নিত করি। তবে এই বিষয়ে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ তিনি অবগত নন জানিয়ে সচিবদের কাছে খোঁজ খবর নিতে বললেন। সচিব পর্যায়ে খোঁজ করেন, সচিব কাছে জিজ্ঞেস করলে উনি হয়তো বলতে পারবেন। আমার কাছে এগুলো আসে নাই, আমি কেন বলবো? আনওয়ান্টেড সিচুয়েশন। অভিযোগ ওঠা দুর্নীতি তদন্তে চলতি বছরের 1 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় 3 সদস্যের একটি কমিটি গঠন করে। তদন্তের অগ্রগতি জানতে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ও তদন্ত কমিটির সদস্য সচিব তাহমিনা সুলতানার সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে ব্যস্ততা দেখিয়ে তিনি কিছু জানাতে রাজি হননি। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটের মঙ্গলবাড়ি ময়াজউদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণে সরকার নির্ধারিত ফি এর চেয়ে দ্বিগুণ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। খরচ বেশি হওয়ায় পরীক্ষা ফর্ম পূরণে হিমশিম পরিস্থিতিতে শিক্ষার্থীরা। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের মঙ্গলবাড়ি ময়াজউদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজে চলছে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক বিজ্ঞান বিভাগে 2680 টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে 2120 টাকা ফি নির্ধারণ করলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে 5 থেকে 7000 টাকা পর্যন্ত। দেওয়া হচ্ছে না কোনো রসিদ। এমন পরিস্থিতিতে সবার পক্ষে এমন বাড়তি ফি বহন করা কঠিন হয়ে উঠছে। আমরা কোন খাতে কত টাকা দিলাম আমাদের চিকিৎসায় সেই রসিদটা বের করে দিবেন না। আমরা কলেজের ফি কত টাকা দিলাম, আমাদের বোর্ড ফি কত টাকা, এটা এগুলো আমাদের বিয়াক করে দেন, ভাউচার দেন। পরীক্ষা দেব, রেজিস্ট্রেশন করার জন্য আমরা আসছি, আমাদের থেকে চাওয়া হচ্ছে 5950 টাকা। ফর্ম ফিলআপের জন্য কারো থেকে 5000, কারো থেকে 7000, কারো থেকে 4000, যার থেকে যেমন পাচ্ছে তো তেমনই নিচ্ছে টাকা। এই যে এখন ফর্ম ফিলআপ করার জন্য আমরা কলেজে আসছি, কিন্তু আমাদের কলেজের কোনো ল্যাবে আমাদের একদিনও ঢুকাই নাই, আমরা কলেজের ল্যাব আমরা দেখি নাই। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অধ্যক্ষ ও অন্যান্য কর্মকর্তারা। একটু কাইন্ডলি হেল্প করেন। আপনারা এমনি কোনো পারমিশন ছাড়া ছবি নিচ্ছেন, কথা বলাচ্ছেন, এটা তো কথা ঠিক না। মিডিয়া থেকে আসছেন, আমার থেকে আমার পারমিশন নিতে হবে না। আপনার নাম কি?
ভাইজান আপনার নাম কি? তবে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। অবশ্যই করব, যদি কোনো অভিযোগ আসে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। অবশ্য অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা। আমরা যদি কারো কাছ থেকে অভিযোগ পাই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা বিধি মোতাবেক সরকারি নিয়ম নীতি অনুসারে করব। এবার এই কলেজ থেকে নিয়মিত অনিয়মিত এইচএসসি পরীক্ষার্থী 388 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আকস্মিক শিলাবৃষ্টিতে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় নষ্ট হয়েছে প্রায় 500 হেক্টর জমির ফসল। এর মধ্যে ধান, পাট, তিল ও বাঙ্গির ফসল রয়েছে। ফসল নষ্ট হওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। ফসলি জমি ঘুরে রিপোর্ট করছেন সহকর্মী সুমিত সরকার সুমন। দুই উপজেলার মধ্যে মুন্সিগঞ্জ সদরে রমজানবেগ এলাকার শতাধিক কৃষক বাঙ্গি, কুমড়া সহ বিভিন্ন সবজি চাষ করে এখন দিশেহারা। হঠাৎ শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হয় এখন মাথায় হাত কৃষকের। বিভিন্নভাবে কিস্তি ও লোনের মাধ্যমে টাকা সংগ্রহ করে প্রায় 3 মাস ধরে এ সকল ফসল চাষ করছেন তারা। আমার লাভ হইতো 2-3 লাখ টাকার মতন, লাভ হইব তো আমার এই 2-2.5 লক্ষ টাকা বাকি আমার শেষ। যে রাত্রে হিল পড়ছে, এই হিলে বাঙ্গি খেত একবার সব নষ্ট হয়ে গেছে। মাত্রই ক্ষেত থেকে বাঙ্গি বিক্রি করতে শুরু করেছেন কৃষক। হঠাৎ শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে বাঙ্গি সহ সকল ফসল, যা পরিণত হয়েছে পশু খাদ্যে। আমি বাঙ্গি খেতি করছি, কুমড়া খেতি করছি, এই সমস্ত ব্যাপকই ধ্বংস করে গেছে শিলাবৃষ্টি একেবারে মাটির সাথে সব মিশে ফেলেছে, গাছের পাতা বলতে কিছুই নেই। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে জেলার দুটি উপজেলায় শিলাবৃষ্টিতে 300 হেক্টর বোরো ধানের জমি, 150 হেক্টর ভুট্টা আবাদকৃত জমি এবং পাট, সবজি ও বাঙ্গি আবাদকৃত আরও প্রায় 1 থেকে 150 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা প্রণোদনার জন্য আবেদন করলে সরকারি সহায়তার আশ্বাস দেয় কৃষি বিভাগ। আজ পর্যন্ত আমরা এখন পর্যন্ত প্রণোদনার কোনো খোঁজ খবর আমরা এখনো পাইনি সরকার থেকে। যদি আমরা উত্থাপন করতে পারি এবং সরকার যদি প্রণোদনা দেয় তাহলে আমরা কৃষক পর্যায়ে সেটা বিতরণ করতে সক্ষম হব। এমন পরিস্থিতিতে পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারের বড়লেখায় ঝিঙে চাষে সাফল্য পেয়েছে চাষিরা। 400 বিঘা জমিতে এবার ভালো ফলন হয়েছে, যা থেকে অন্তত 4 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। এতে চাষিরা সচ্ছলতার পাশাপাশি অবদান রাখবে স্থানীয় অর্থনীতিতে। সহকর্মী সালেহ লাহিকুটির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শস্য ও মাছের ভান্ডার খ্যাত মৌলভীবাজারের হাকালুকি হাওর অধ্যুষিত বড়লেখা মোহাম্মদনগর গ্রামের পাহাড়ি এলাকার 400 বিঘা জমিতে উৎপাদিত ঝিঙে ভাগ্য বদলেছে 5 শতাধিক কৃষকের। উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ লাভ হওয়ায় অনেকেই ঝুঁকছেন ঝিঙে চাষে। আমি টান ঝিঙ্গা ক্ষেত দেখিয়া আমি অল্প কিছু ঝিঙ্গা ক্ষেত করছি। অতীতে পাইছি 1 কেয়ার ক্ষেত করলে 25-30 হাজার 40 হাজার, এখন আমরা লাখের উপরেও 1 কেয়ার দেখাতে পাই। আমরা কৃষি মন্ত্রণালয় থেকে আমরা সার বীজ দিছই, সব কিছু আমরা সাহায্য করছি। আমি রাজমিস্ত্রির কাজ করতাম, রাজমিস্ত্রির কাম এখন ছাড়িয়ে আমি আসলাম এই জিঙ্গা ক্ষেত করিয়া দেখা যায় আমার এই খাদর চেয়েও দ্বিগুণ আমার ফায়দা। যেদিকে তাকাই সেদিকেই দেখি জিঙ্গা আর জিঙ্গা। আমার জিঙ্গা ক্ষেত দেখে আমার খুব আগ্রহী বাড়ছে, আমিও আগামীতে জিঙ্গা ক্ষেত করতাম। এই সবজি চাষে কৃষকদের প্রশিক্ষণ সহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে কৃষি বিভাগ। এটি একটি পাহাড়ি জায়গা, এটি সাধারণত পতিত থাকতো। পরে আমাদের কৃষি বিভাগের পরামর্শে এখানকার প্রায় 150 কৃষক ঝিঙ্গা চাষ শুরু করে। তো ঝিঙ্গা চাষ করার পরে তারা খুবই লাভবান হয়েছে। এ মৌসুমে 400 বিঘা জমি থেকে প্রায় 4 কোটি টাকার ঝিঙে বিক্রির আশা কৃষি কর্মকর্তার। ঝিঙ্গা একটি লাভজনক ফসল। এখান থেকে প্রায় 400 বিঘা জমি থেকে প্রায় আমাদের আশা করছি যে প্রায় আমাদের 800 টন ঝিঙ্গার উৎপাদন হবে এবং এখান থেকে প্রায় 4 কোটি টাকা আমাদের ঝিঙ্গা ফসল বিক্রি হবে। জেলায় এবার 800 টন ঝিঙে উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। আমাদের পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।